সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে এখন একটা ঘটনায় যেতে চাই। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com-এর শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ঘটনাটি রহমান সাহেব পাঠিয়েছেন এবং ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। আমরা চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে রহমান সাহেব বলেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রহমান। আমি নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা। আমি এই ঘটনায় আমার নিজের নাম বা এলাকার এক্স্যাক্ট লোকেশন বলছি না, কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা, তবে তাদের জীবনে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগ। এই ঘটনাটি আজ থেকে 2 বছর আগের। আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগই ছোট ছোট বাড়ি এবং প্রায় সব বাড়ির লোকেরাই বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে। এই এলাকার অধিকাংশ মানুষই বহু বছর ধরে এখানে থাকছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমাদের গলিটা বেশ লম্বা এবং গলির প্রবেশ মুখ থেকে তৃতীয় বাড়িটাই আমাদের। যে বাড়িটিকে কেন্দ্র করে এই ঘটনা, সেটি গলির একেবারে শেষ মাথায় অবস্থিত হওয়ায় এর 2টি প্রবেশ পথ ছিল। একটি প্রবেশ পথ ছিল মূল গলির ভেতরে আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে, যা সরাসরি গলির পেছনের দিকে খুলত। অর্থাৎ ওই বাড়িতে আসা যাওয়ার জন্য 2টি পৃথক রাস্তা ছিল। যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন আমরা ওনাদের অনেক দিন যাবত চিনি। ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য আমেরিকা চলে গেছেন। ওনারা বাড়িটা ভাড়া দিতে যখন চেয়েছিলেন তখন আমার সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছিল। তিনি বলেছিলেন যদি আমার পরিচিত কোনো ভালো পরিবার থাকে তাহলে আমি যেন অবশ্যই ওনাকে জানাই। উনি বাড়িটা খালি ফেলে রাখতে চাননি, কারণ ওনার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয়, কারণ তিনি নিজে বিদেশ থাকবেন। তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো, যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, না ওনাদের নিজেদের, না বাড়ির আশেপাশের লোকজনদের। ওনার হাতে সময়ও খুব কম ছিল। যাই হোক, আমার পরিচিত। হ্যালো ডিয়ার লিসেনার, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ইমেল এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই ইমেল এপিসোডটি অনেক অনেক ভয়ঙ্কর হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ইমেল এপিসোডটি সম্পূর্ণ শোনার জন্য। আর যারা যারা এখনো আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ইমেল এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আপনারা সবার আগে ইমেল এপিসোডগুলো দেখতে পারবেন। আর আজকের এই ইমেল এপিসোডটি পড়ে শোনাবেন আরজে রাসেল ভাই। আজকে আমরা আরজে রাসেল ভাইয়ের মুখ থেকে এই পুরো ঘটনাটা শুনবো। আর আজকের এই ঘটনাটা অনেক অনেক ভয়ঙ্কর, তাই আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনবেন বা দেখবেন। তো চলুন আজকের মতন শুরু করি। বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয়, কারণ তিনি নিজে বিদেশ থাকবেন। তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো, যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, না ওনাদের নিজেদের, না বাড়ির আশেপাশের লোকজনদের। ওনার হাতে সময়ও খুব কম ছিল। যাই হোক, আমার পরিচিত এমন কোনো পরিবার ছিল না যারা ঠিক সেখানেই থাকতে চাইছিল। যেহেতু ওনাদের দেশ ছাড়ার সময় প্রায় কাছাকাছি চলে এসেছিল, সেহেতু ওনারা শেষ পর্যন্ত বাড়িটি একটি প্রপার্টি ডিলারের হাতে তুলে দিলেন, যেন তিনি সবকিছু দেখে শুনে বাড়িটি ভাড়া দিতে পারেন। এরপর খুব দ্রুতই ওনারা দুবাইতে চলে গেলেন। ওনাদের যাওয়ার কিছুদিন পরেই সেই স্টেট এজেন্ট বাড়িটি ভাড়া দিয়ে দেন। আমরা যেহেতু একই গলিতে থাকতাম, তাই আসা যাওয়ার সময় আমরা একে অপরকে দেখতাম এবং চিনতাম। কিন্তু নতুন ভাড়াটিয়া কারা ছিল, কোথা থেকে এসেছে, সে সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না, কারণ যারা এসেছিল ওনাদের সঙ্গে খুব বেশি মালামালও ছিল না, আর ওনারা আমাদের সঙ্গে দেখাও করেননি। তাই আমরাও ওনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি। এমনকি মালপত্র আনার দিনেও আমরা ওনাদের বাড়ি থেকে বের হতে দেখিনি। শুধু দেখেছিলাম একটা গাড়িতে করে কয়েকজন লোক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে ঢুকছে,
না ছিল কোনো আসবাবপত্র, না ফ্রিজ, না টেলিভিশন, না অন্য কিছু। এমন কোনো বড় জিনিস আমরা ওনাদের সঙ্গে নামাতেই দেখিনি। যাই হোক, আমরা প্রাথমিকভাবে ভাবলাম হয়তো ওনারা স্থানীয়ভাবে স্থানান্তরিত হওয়ার পর ওনাদের বাকি সব জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ আসবাবপত্র ছাড়া তো আর জীবন চলতে পারে না। ওনারা ছিলেন অত্যন্ত নিরস প্রকৃতির মানুষ, কারো সঙ্গে কথা বলতেন না, এমনকি সালাম বা কুশলাদিও বিনিময় করতেন না। মাঝে মাঝে আমরা দেখতাম ওনাদের বাড়ির দুজন পুরুষ সদস্য বাইরে থেকে কিছু জিনিস আনতে গেলেই কেবল বাইরে যেতেন। ওই বাড়ির মহিলাদের আমরা একবারও দেখিনি। শুধু একবার একজনকে ফুললি বোরখা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল। ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন। বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকত। এই সমস্ত বিষয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল। কিছুদিনের মধ্যেই মহল্লার এই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করলো। এই বাড়ির ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের। সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগল ওরা ময়লা আমাদের দেয় না, নিজেরাই কোথাও দূরে ফেলে দিয়ে আসে। আমি জানি না ওদের ময়লার মধ্যে এমন কি থাকে। এইসব কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আসলে এরা কারা? আমি যেহেতু একজন বাবা, তাই প্রতি সপ্তাহান্তে ছেলেদের নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। এমনই এক সন্ধ্যায় আমি ওই দুজন লোককে একটা পিৎজার রেস্টুরেন্টে দেখেছিলাম। ওনারা মাস্ক পরে দুজন মেয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। আমি আড়াল থেকে ওনাদের দিকে নজর রাখছিলাম। ওনারা সেখানে কিছু অর্ডার দিলেন না। সেই দুজন লোক মেয়েদের সঙ্গে খুব নিচু স্বরে কিছু জরুরি কথা সারছিলেন। কথাগুলো কি ছিল তা দূরত্বের কারণে আমি শুনতে পাইনি, কিন্তু আমি দেখলাম মেয়েরা দুটো খাম ওই ছেলেদের হাতে তুলে দিল। ছেলেরা খাম দুটো নিয়ে একটা কাগজে কিছু লিখে সেখান থেকে চলে গেল, আর ওই দুই মেয়ে একটা রিক্সা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। আমি আর আমার স্ত্রী পুরো ঘটনাটা নিজেদের চোখে দেখলাম। আমরা যখন ঘটনাটা দেখছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না যে ঠিক কি ঘটছে বা কি নিয়ে চুক্তি হচ্ছে। যাই হোক, সময় কেটে যাচ্ছিল। ওনাদের বাড়িতে আমরা কাউকে আসতে দেখছিলাম না, কাউকে যেতেও দেখছিলাম না। আমরা মহল্লার সবাই মিলে এলাকার মুরব্বীদের অভিযোগ জানালাম। মুরব্বীরা আমাদের বললেন, এমন কোনো অভিযোগ তো নেই যার ভিত্তিতে আমরা ওনাদের বাড়িতে যেতে পারি বা ওয়ার্নিং দিতে পারি। ওনারা একা বাড়ি থেকে বের হয়, একাই ফেরে এবং চুপচাপ থাকে। তাহলে আমরা কি অভিযোগ নিয়ে ওনাদের বাড়িতে যাব? ওনারা আপনাদের সঙ্গে মেশে না বা যোগাযোগ রাখে না। আপনাদের কথাগুলো হয়তো ঠিক, কিন্তু এই সব কিছুর ওপর ভিত্তি করে ওনাদের বাড়িতে গিয়ে তো প্রশ্ন করতে পারি না। আমি তখন দুবাইতে বাড়ির মালিককে ফোন করলাম, বললাম, আপনি এই বাড়ি কাদের কাছে ভাড়া দিয়েছেন? তখন তিনিও সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি তো জানি না এরা কারা। আমি তো শেষ মুহূর্তে স্টেট এজেন্টের হাতে বাড়িটা দিয়েছিলাম, তিনি এই বাড়ি ওনাদের হাতে তুলে দিয়েছেন। আমি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ভাড়া তো সব সময় চলে আসে। আমি অ্যাকাউন্ট নাম্বার চাইলে তিনি বললেন, ভাড়া আমার কাজিনের নগদ অ্যাকাউন্টে আসে আর ওই এজেন্ট টাকাটা ট্রান্সফার করে দেয়। এর বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি। আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে, খুব জরুরি কাজ আছে। কিন্তু সেদিনও ওনাদের কেউ আসেনি। ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পুড়ে গেল। তখন ছিল প্রচণ্ড গরমের মাস, জুন মাস। যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস ছিল ওনারা তো বাড়ির ভিতরেই ছিল, কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা ছিল না ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই বাড়ি থেকে কেউ বের হলো না। সারা রাত বিদ্যুৎ ছিল না, তবুও ওই বাড়ির পর্দা এক চুল সরল না, জানালাও একটু খোলা হলো না। এই ঘটনা আমাদের গলির সবাইকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের ওপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম।
একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রোকসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল। রোকসানার মাথায় তখন কি ভর করলো কে জানে। সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল। লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়ার কোনো সুযোগই পেল না। খোলা রাস্তায় ক্রিকেট খেলার প্রস্তুতিতে মগ্ন কিছু ছেলে ওনাকে দেখছিল। পুরো মহল্লার ছোট বড় সবাই এই বিষয়টা সম্পর্কে জানত। সবাই জানত কারা এর সঙ্গে জড়িত। হঠাৎ করে এক মহিলা জোরে চিৎকার শুরু করলো। ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল। পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই মহিলার দিকে ছুটে গেল। ময়লার ব্যাপারটা ছেলেরাও জানত। ওই মহিলা জোরে চিৎকার করে বলল, এই ব্যাগটা ছেড়ো, এই ব্যাগটা। এই দৃশ্য দেখে ওই লোকটা বুঝতে পারল যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওই মহিলা চিৎকার শুনে বুঝতে পেরেছিল যে যদি সে প্রতিবাদ করে তাহলে বাচ্চারা ওকে ধরে বেদম মারবে। বাচ্চারা তখন সবাই মিলে শপিং ব্যাগটা ছিঁড়ে ফেলল। শোরগোল শুনে মহল্লার সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই নিজেদের মোবাইল ফোন বের করলো, যেন প্রমাণ থাকে যে শপিং ব্যাগের ভেতরে কি আছে বা কি ছিল। আর শপিং ব্যাগটা ছিঁড়ে যেতেই ভেতর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যে সবাই নাকে কাপড় চেপে ধরল। ব্যাগ থেকে বের হলো পচা ছাগলের মগজ, যা পচে গলে একাকার হয়ে গেছে। মহল্লার লোকেরা তা দেখে এতটাই রেগে গেল যে ওনারা সেই বাড়িতে হামলা করে দিল এবং দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। তবে ওনাদের মধ্যে একজনও বাইরে বেরিয়ে এলো না। হয়তো ওনারা সবাই ঘরে লুকিয়েছিল অথবা জানালা দিয়ে এই সব ঘটনা দেখছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে পৌঁছালো এবং ওনারা নিজেদের চোখে সবকিছু দেখল। দরজায় আবার সজোরে ধাক্কা দেয়া হলো। এবার ভেতর থেকে আবারও একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, কাল আপনারা মহল্লায় মিটিং ঠিক করে নিন। আমার ভাইয়েরা এখন বাড়িতে নেই। মিটিংয়ে ভাইয়েরা এসে যাবে। আপনাদের যা বলার বাড়ির পুরুষদেরকেই বলবেন। আমরা বললাম, আমরা তো বাড়িতে পুরুষের সঙ্গে কথা বলতে এসেছি, তুমি কেন বারবার গেটের কাছে আসছো? ওদের পাঠাও। ওই মহিলা তখন বলল, এই সময় আমি বাধ্য হয়ে এসেছি, কারণ বাড়িতে এখন কোনো পুরুষ নেই। অথচ তার স্বামী আমাদের চোখের সামনেই বাড়িতে ঢুকেছিল। ওই মহিলা কিভাবে এত সহজে মিথ্যা কথা বলছিল আমরা বুঝতে পারছিলাম না। আমরা চেঁচিয়ে বললাম, তোমার স্বামী তো এই বাড়িতেই ঢুকেছে। সে কি উড়ে গেছে নাকি, না অন্য কোথাও চলে গেছে? কিন্তু সে স্পষ্টভাবে সে কথা অস্বীকার করল। এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আপনারা সন্ধ্যায় এসে কথা বলুন। আমরা তখন আর কোনো কিছু করতে পারতাম না। যদি জোর করে কিছু করতাম তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেত। ওই মহিলা বেশ চালাক ছিল। যদি তেমন কিছু হতো তাহলে ওনারা সব দোষ আমাদের অর্থাৎ পাড়া প্রতিবেশীদের ওপর চাপিয়ে দিত। পাড়ার সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। আমি আবার দুবাইতে ফোন করে বাড়িওয়ালাকে পুরো ঘটনাটা জানালাম। তিনি তখন ওনাদের দেয়া জাতীয় পরিচয়পত্রের একটি কপি চাইলেন, যেন আমরা নিশ্চিত হতে পারি যে এই লোকটাই সেই ব্যক্তি যাকে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এখন এই আইডি কার্ড যাচাই করার পালা। এর উপর যে ঠিকানা দেয়া ছিল সেটি গোপালগঞ্জের। এই কাজটা সকালেই করা সম্ভব ছিল। পরের দিন সকালে আমরা 2-3 জন মিলে প্রপার্টি ডিলারের কাছে গেলাম। তখন তিনিও বেশ চিন্তিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমাদের কাছে তো দুই পক্ষই চুক্তি করে, আমরা কেবল দুই পক্ষকে মিলিয়ে নিই। কার আচরণ কেমন সেটা তো আমাদের জানার কথা নয়। কিন্তু আমি সন্ধ্যার মিটিংয়ে অবশ্যই আসব, আর আমরা ওনাদের নিজেদের পক্ষ থেকে বাড়ি খালি করার জন্য নোটিশ দিব। আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে চিন্তা না করে থাকতাম? এখানে প্রপার্টি ডিলারেরও কোনো দোষ ছিল না। স্পষ্ট ব্যাপার হলো ওনারা কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ওই বাড়ির দরজা একবারও খুলল না। যাই হোক, সন্ধ্যা হলো, সবাই জমায়েত হলো, কিন্তু যাদের সঙ্গে কথা বলার ছিল, যাদের জন্য এই মিটিং রাখা হয়েছিল, ওনারা সবাই উধাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন নিশ্চিত হলাম যে কেউই আসবে না, তখন আমরা সবাই মিলে ওনাদের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় বেল বাজিয়ে আমাদের হাত ব্যথা হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলল না। তখন গেট টপকে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। গেট টপকে ভিতরে গিয়ে দরজাটা খুলে দেওয়া হলো। সব মহল্লার লোকেরা এবং জেলা পরিষদ সদস্যরা ভেতরে প্রবেশ করলেন।
কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না। ঘরের ভেতর থেকে পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ আসছিল। ভেতরে আমরা যা কিছু দেখলাম তা আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। অদ্ভুত সব জিনিসপত্র দেখে আমরা হতবাক হয়ে গেলাম। দেয়ালের এখানে সেখানে কয়লা দিয়ে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, সঙ্গে কিছু বিচিত্র চিহ্নও আঁকা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রাতের কোনো একটা সময় ওনারা পেছনের দরজা দিয়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। ওনাদের কাছে কোনো মালপত্র ছিল না, তাই ওনাদের জন্য পালানোও খুব সহজ ছিল। ইউনিয়নের লোকেরা আমাদের সঙ্গেই ছিল। ঘরের ভেতরে রান্নাঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে এখানে পড়ে আছে এগুলো। রান্নাঘরের একপাশে কিছু ধারালো ছুরি আর চাপাতি ছিল। রান্নাঘরের ক্যাবিনেটে ছাগলের মাংস ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল একদিনের পুরনো, অর্থাৎ ছাগলগুলো এখানেই রান্নাবান্না জবাই করা হতো। একপাশে ছাগলের লিভার, ফুসফুস এবং হৃৎপিণ্ড পড়েছিল। পুরো বাড়িটা খালি ছিল, শুধু রান্নাঘরে 5টা প্লেট আর বিভিন্ন রেস্টুরেন্টের শপিং ব্যাগ পড়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বাড়িতে রান্না হতো না, কারণ প্লেট ছাড়া রান্নাঘরে মাত্র 2টো গ্লাস ছিল। কোনো বাটি বা পাতিল ছিল না, আর কিছুই দেখা গেল না। ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে ঘর থেকে মাত্র 6টা বালিশ পাওয়া গেল। না ছিল কোনো চাদর, না কোনো কাপড়, কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হলো, যখন ওপরের ঘরটা খোলা হলো, আপনারা বিশ্বাস করবেন না, আমরা সবাই ভয়ে আমাদের চোখ ফিরিয়ে নিলাম, চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম। আমরা চাইনি ওই নোংরা দৃশ্য আমাদের চোখে পড়ুক। সেটা ছিল এক অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য। এমন শয়তানও আমাদের মধ্যে আছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষের হাসি খুশি জীবন নষ্ট করে দেয়। আমার তখন মন চাইছিল ওই লোকগুলো যদি আমার সামনে আসতো, তাহলে আমি ওনাদের সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে ঠিক একইভাবে মারতাম, যেভাবে ওনারা ওনাদের জাদুর মাধ্যমে অন্য নিরাপরাধ লোকদের সঙ্গে খেলছিল। ওই ঘরে দেয়ালের বিভিন্ন জায়গায় হুঁক লাগানো ছিল এবং সেগুলোর ওপর পুতুলগুলোকে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটি পুতুলের ওপর আলাদা আলাদা নাম লেখা ছিল। কিছু পুতুলে সূঁচ ঢোকানো ছিল, আর কিছু পুতুল তখনও অসম্পূর্ণ ছিল। যেই পুতুলগুলো বানাচ্ছিল সেই হাত দিয়েই সেলাই করে একপাশে রেখে দিয়েছিল, আর কিছু পুতুলে কেবল তুলা ভর্তি করা বাকি ছিল। এই দৃশ্যটা এমন ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওনারা হঠাৎ করেই সবকিছু ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ আমরা ওনাদের আসল চেহারাটা ধরে ফেলেছিলাম। ঘরের আলমারির ভেতর থেকে কিছু লেবু, লবণ, চিনি আর একটা নোটবুক পাওয়া গিয়েছিল, যেখানে কিছু মানুষের নাম এবং ওনাদের শরীরের কোথায় কোথায় কষ্ট দিতে হবে সেই জায়গাগুলোর কথাও লেখা ছিল। আর একটা ছোট কাগজে 4-5টা নাম আর তাদের কাছ থেকে পাওনা টাকার বিস্তারিত বিবরণ ছিল। কারো কাছ থেকে 1.5 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 5 লাখ, যার যার সামর্থ্য অনুযায়ী রেট ঠিক করা ছিল। আলমারির ভেতর থেকে 1-2টি ছবিও পাওয়া গিয়েছিল, যার মধ্যে একটাতে কারো বুকের ওপর দাগ দেওয়া হয়েছিল। এই সব কিছুর বর্ণনা এমন ছিল যেন চিৎকার করে বলছিল সে এখানে কি ভয়ানক কাণ্ড ঘটত। আমরা সব কিছুর ছবি তুলে বাড়িওয়ালাকে পাঠিয়ে দিলাম, আর তিনিও অবাক হয়ে গেলেন যে তার বাড়িতে এই সব ঘটেছিল। হঠাৎ করে বাড়িওয়ালার কাজিনও এসে পড়লেন। ওনারা সবকিছু নিজের চোখে দেখলেন। পরে জানা গেল ভাড়াটিয়াদের দেয়া আইডি কার্ডটাও নকল ছিল। তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বারটিতেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই নাম্বারটা ব্লক করা ছিল, আর সেই সিম কার্ডটাও কোনো এক মৃত মানুষের নামে রেজিস্ট্রেশন করা ছিল। সবকিছুই নকল, 2 নম্বর। ওই 2 নম্বর লোকদের তাড়িয়ে দেওয়ার পর পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করানো হলো। বাড়ির মালিকের কাজিন একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওনার পরামর্শে এখানে কোরআন খতম দেয়া হলো, যেন এই ঘর থেকে খারাপ কোনো কিছুর প্রভাব চলে যায়। কিন্তু এই ঘরের ভয় আর আতঙ্ক পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রইল, আর আজও সেটা ফাঁকা। এলাকার ইমাম সাহেব প্রায়ই কোরআন পড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে আসেন, সেখানে পড়াশোনা করান, কিন্তু আমাদের সবার মনে এই বাড়িটার ব্যাপারে একটা ভয় স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে। না, এই বাড়িটার ভাড়া দেয়া হয় না, এটা বিক্রিও করা হয় না, কারণ সবাই নিজের চোখে সবকিছু দেখেছে। বাড়িওয়ালাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, তার অনেক আর্থিক ক্ষতিও হয়েছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। ওনারা হয়তো এখন অন্য কোনো এলাকায় চলে গেছেন, আর সেখানে আবার টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলছেন।
এমন লোকদের আল্লাহ ছাড়া আর কেউ ধরে না, কেউ শাস্তি দেয় না। আমাদের সবারই এমন মানুষের হাত থেকে নিরাপদ থাকা উচিত। পরে আমার মনে হলো, আমি সেদিন রেস্টুরেন্টে দুজন মহিলাকে দেখেছিলাম ওই লোকগুলোর সঙ্গে। ওনারা নিশ্চয়ই কারো ওপর কালোজাদু করানোর জন্য বা কোনো কিছু ডিল করার জন্য ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এমন জঘন্য মানুষেরা সাধারণ মানুষের ছদ্মবেশে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। ওনারা আমাদের ক্ষতি করেন, আর সেই ক্ষতির ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করেন, অর্থাৎ যত বড় ক্ষতি তত বড় দাম। আল্লাহ আমাদের এমন মানুষ আর এমন কুদৃষ্টি থেকে রক্ষা করুন। এই বলে রহমান সাহেব তার ঘটনা শেষ করেছেন। ধৈর্য নিয়ে কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা শুনলেন এতক্ষণ। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবারে যে ঘটনায় যাব সেই ঘটনাটি আমাদের জুনায়েদ হুজুরের। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা প্রচুর সাড়া দিয়েছেন। এই ঘটনাটি আপনারা বারবার চেয়েছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটা জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, ঘটনাটি শুরুর আগে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি 5 ভাগের মাঝবান এপিসোডে প্রশ্ন করেছিলেন আমি জিনকে কি রূপে দেখি বা তারা আমার সামনে কোন রূপে আসে। উত্তরটা হলো আলোকিত একটি লম্বা অবয়ব। আলোর কারণে চোখ খোলাই যায় না, অথবা আপনজনের রূপে কিংবা বেড়ালের রূপে আমার সামনে আসে, মিষ্টি সুরে কথা বলে। যাই হোক, ফিরে আসি ঘটনায়। জুনায়েদ হুজুর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। বলছেন জুনায়েদ হুজুর, অন্ধকার একটি রাতে আমি কোনো এক কাজে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। নিজ গ্রামে 2টি গ্রামের সীমানায় কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানে সব ধরনের মানুষকে কবর দেয়া হয়। ওই কবরস্থানকে ঘিরে অনেক ঘটনা। তো আমি কবরস্থানের সীমানার কাছাকাছি চলে আসলাম। একাই হাঁটছি। রাস্তার একটি কুকুরকেও দেখা যাচ্ছে না। কবরস্থানের মূল গেইটে পৌঁছাতেই আমার শরীর ভার হয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি কালো কুচকুচে কাক এসে থাবা মেরে আমার টুপিটা নিয়ে চলে যায় কবরস্থানের ভেতরে। এইবার আমি কবরস্থানের দিকে মুখ ফেরাই। দেখতে পাই কবরস্থানের ঠিক মাঝখান থেকে একটি আলো ভেসে আসছে। আমার আগ্রহ বেড়ে যায়। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলে ওঠে, হুজুর, ভেতরে যাবেন না, ভেতরে শুধু মোহ। যদি একবার প্রবেশ করেন আপনার সাথে আমি প্রবেশ করতে পারবো না। হঠাৎ কবরস্থান থেকে একটি মিষ্টি আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি ইসমাইলের কথার তোয়াক্কা না করে কবরস্থানে প্রবেশ করলাম। মনে হচ্ছিল কোনো একটা কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই মিষ্টি সুরের দিকে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। একটি গর্তের মধ্যে গিয়ে পড়ি। তখন আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই একটি পুরনো ভাঙা কবর। হঠাৎ আমার হাতে শক্ত একটা কিছুর স্পর্শ লাগলো। টান দিতেই দেখি একটি হাড়। আমি ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ কবরের সামনে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলল, কিরে, তুই আমার ঘরে কি করিস? বুঝেছি,
আজ তোকে বলি দেয়া হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না, কে আবার বলি দেবে আমাকে। এবার আমি মনে সাহস সঞ্চার করে বিসমিল্লাহ বলে কবর থেকে এক লাফে উঠে আসি। কিন্তু রাত যত বাড়ছে ততই অন্ধকার হচ্ছে। আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম আজ অমাবস্যার রাত। হায় আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম। দিক বিদিক হয়ে আমি ছুটতে শুরু করি, কিন্তু কবরস্থান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আবার একটি গর্তে পড়ে যাই। হঠাৎ সেই শোনা পুরনো কর্কশ কণ্ঠস্বরটা আবারও ভেসে আসে। কিরে, আর কত দৌড়াবি? দৌড়ে কোনো লাভ নেই। আসলেই আমি আবার সেই স্থানেই চলে এসেছি। উপায় না পেয়ে আমি আবার কবর থেকে বের হয়ে আসি। সারা শরীরে রক্তের দাগ। হঠাৎ একদল কাক উড়ে এসে আমার মাথার উপরে কাকা আওয়াজ শুরু করলো। আমি আমার কান ধরে বসে পড়ি, মনে মনে আল্লাহকে স্মরণ করি। সেই মুহূর্তে আমার মনে কোনো দোয়া আসছিল না। হঠাৎ আমার কানে সেই মিষ্টি সুর ভেসে উঠল। আমি যেন আবার বিমোহিত হয়ে ছুটে চললাম সেই আওয়াজের দিকে। কতক্ষণ যে হেঁটেছি আমার মনে নেই। হঠাৎ আমি লাফ মেরে উঠি। আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই এক ৮০-৯০ বছর বয়সী লোক বসে বসে কি যেন বিড়বিড় করছে। আমাকে দেখে নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কিরে জুনায়েদ, আমাকে চিনতে পেরেছিস? সেই ৫ বছর আগে আমাকে অপদস্থ করে ৭ মোহের বাদশার হাতে তুলে দিয়েছিলি। আমি বলেছিলাম আমি ফিরে আসব। দেখ, আমি আমার কথা রেখেছি। আমি ফিরে এসেছি। এখন তুই সহ তোর গ্রামবাসীদের জীবন আমি জাহান্নামে পরিণত করব। সে অট্ট হাসিতে মেতে উঠল। তার এই পৈশাচিক হাসি পুরো কবরস্থানের মধ্যে প্রতিফলিত হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি চিনতে পারলাম না। আমাকে ভুলে গেছিস? যে করছে কে এই সামাদ জাদুকর যাকে ৭ মোহের বাদশা বন্দি করেছিল? তাহলে আমাদের ফিরে যেতে হবে অতীতের ৫ বছর আগে। তো চলুন অতীতের ছেঁড়া পৃষ্ঠাটি আর একবার উল্টাই। সময়টা তখন শীতকাল। গ্রামের মানুষরা নিশ্চিন্তে তাদের দিন অতিবাহিত করছে। কিন্তু একদিন এক মুসাফির আসে আমাদের গ্রামে। জীর্ণ শীর্ণ অবস্থা তার। দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কিছু খায়নি। তো গ্রামের দক্ষিণ দিকে আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের একটি বিরাট বট গাছ ছিল। তারা সেই বট গাছে বিভিন্ন ধরনের মানত করত। তো সেই মুসাফির ওই বট গাছটিতে গিয়ে আশ্রয় নিল। তার এই খারাপ অবস্থা দেখে হিন্দু ভাই বোনেরা কিছু খাবার দিয়ে যেত। এভাবে ২ দিন কেটে গেল। কিন্তু ৩ দিনের মাথায় একটি ২ বছরের বাচ্চা পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে সবাই দেখতে পেল সে আর শ্বাস নিচ্ছে না। তার মানে সে মারা গেছে। হঠাৎ সেই মুসাফির এগিয়ে এসে বাচ্চাটির পিঠে সজোরে আঘাত করে আর বাচ্চাটি চিৎকার করে কেঁদে ওঠে। বাচ্চাটি ছিল হিন্দু পরিবারের। এই দেখে গ্রামের সব হিন্দুরা ওই লোকটাকে পুজো করতে শুরু করে। ওই মুসাফির আমাদের মুসলিমদের মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমি চিন্তায় পড়ে যাই। তো একদিন রাতে আমার জিনদের সাথে আলোচনায় বসি। ইসমাইল বলে উঠল, হুজুর, জানি আপনার মনে একটাই প্রশ্ন, মৃত বাচ্চাকে কিভাবে জীবন্ত করা সম্ভব। কিন্তু হুজুর, আমি যদি বলি সম্ভব, কিভাবে? এ তো অনেক সহজ। যদি বাচ্চাটি মারাই না যায় তাহলে তাকে বাঁচানো যাবেই। আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো। মনে হচ্ছে আমাদেরকে দেখানো হয়েছে বাচ্চাটি মৃত। ওই যে মুসাফির, আসলে সে একজন কালো জাদুকর। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য পুরো ঘটনাটিকে সে সাজিয়েছে। বাচ্চাটি পুকুরে পড়ার পর সেই লোকের জিনেরা বাচ্চাটির হৃদস্পন্দন কমিয়ে আনে। ফলে সে শ্বাস নিচ্ছিল, কিন্তু খুব ধীরে। মনে হয়েছিল সেই বাচ্চাটি মারা গিয়েছে। ও, তাহলে এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। কিন্তু সেই লোকটি
কিন্তু সময় পার হয়ে যায়, কয়েক সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, আলোচনা চলতেই থাকে, সমাধান হচ্ছিল না। হঠাৎ আলিফ বলে উঠল, আচ্ছা, এই লোক এমন কেন যাকে পরাজিত করতে এত আলোচনা করতে হয়? সে কি কোনো রাজা, বাদশা নাকি? আমি বললাম, 1 মিনিট, তুমি কি বলতে চাও? বলছি, সে কি কোনো বাদশা নাকি? ঠিক, সমাধান পেয়ে গেছি। ইসমাইল বলল, হুজুর, কি সমাধান পেয়েছেন? আরে, আমরা তো 7 মোহের বাদশার কথা ভুলেই গিয়েছি, তিনি তো পারেন এই সমস্যার সমাধান করতে। আমার এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইসমাইল বলে, আপনার মাথা ঠিক আছে? মনে নেই গতবার কি হয়েছিল? তাকে আর বিরক্ত যেন না করা হয়। কিন্তু ইসমাইল, এছাড়া আর কোনো উপায় দেখছি না, যদি তোমার কাছে কোনো সমাধান থাকে দাও। প্রথম থেকে ইসমাইল ইতস্তত করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। আসলে 7 মোহের বাদশাকে সে প্রচণ্ড ভয় পায়। যাই হোক, 7 মোহের বাদশাকে ডাকার জন্য সেই আমলটি করা হয় এবং রাত 2টার দিকে আমরা আমল করি। এই ঘটনায় 7 মোহের বাদশার প্রসঙ্গটি আবারও এসেছে। আপনারা জানেন যে এই পুরো প্রক্রিয়াটি আমরা আগেও বলেছি, সুতরাং আমি ওই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। 7 মোহের বাদশা চলে যাওয়ার পর গ্রামবাসীদের নিয়ে আমি সামাদ জাদুকরের ডেরায় পৌঁছাই। ওই জাদুঘরের জিনদের আমার জিনেরা নানান রকম ভাবে আয়ত্তে নিয়ে আসে, আর আমরা জাদুঘরকে পেটাতে পেটাতে মেঘনা নদীতে ফেলে দেই। পরবর্তীতে জানতে পারি 7 মোহের বাদশা তার অধীনে থাকা জিনদের মাধ্যমে সাগরের ঠিক মাঝখানে তাকে বন্দি করে রেখেছে, যাতে সে আর খারাপ কাজ করতে না পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় এসেছে অতীতের পৃষ্ঠাটি বন্ধ করে বর্তমানে ফিরে আসার। সামাদ জাদুকর রহস্যের হাসি হেসে বলে উঠল, তুই যে আমার জিনদের সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছিলি। এক মাছ ধরার জালে সেই কাঁচের বোতলটি উঠে আসে, আর বোতল খুলতেই আমার জিনেরা মুক্ত হয়ে ওই দ্বীপ থেকে থেমে যায়। তার চোখ রক্তবর্ণ ধারণ করে, গলা থেকে গড় গড় আওয়াজ বেরোতে শুরু করে, তার পেছন থেকে কালো দুটো অবয়ব আমার দিকে আসতে শুরু করে। আমি মনে মনে ইসমাইলকে স্মরণ করছিলাম, কিন্তু তার কোনো দেখা পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পাই কালো জাদুঘরের সামনে 2টি বড় পেয়ালা রাখা, আর পেয়ালা দুটোতে রক্ত। সেই পেয়ালা থেকে তীব্র বাজে গন্ধ আসছে। সে অবয়ব 2টি এক নিঃশ্বাসে সেই রক্ত পান করে। এই দেখে আমি আর সহ্য করতে না পেরে সেখানেই বমি করে দেই। এইবার আস্তে আস্তে শব্দ আমনে পড়ছিল। আর দেরি না করে কবরস্থান থেকে 1 মুঠো মাটি নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে ওই মাটি 2 অবয়বের দিকে ছুঁড়ে মারি। এক চিৎকার দিয়ে অবয়ব দুটো উধাও হয়ে যায়। ঘন কালো অন্ধকার, কবরের মধ্যে কেবল আমি আর সামাদ জাদুকর। আশেপাশে থেকে প্যাঁচার ডাক ভেসে আসছিল। হঠাৎ পেছনে ফিরে দেখতে পাই 7 রত্নরা আমার দিকেই আসছে, সাথে রয়েছে গ্রামবাসী। এবার আমি কালো জাদুকরকে বলি, কিরে, এখন কোথায় পালাবি? কালো জাদুকর রেগে আগুন হয়ে গিয়েছে। এক লাফে আমার সামনে এসে আমার হাত কামড়ে ধরে। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছিল আমার মনে নেই। সকালে আমি নিজেকে আমার বাড়ির বিছানায় আবিষ্কার করি। হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু কামড়ানোর কোনো দাগ নেই। আমি ইসমাইলকে জিজ্ঞেস করি কি হয়েছিল। ইসমাইল বলল, আপনাকে বারবার মানা করার পরেও আপনি সেই কবরস্থানে ঢুকে পড়েছিলেন। তাই দেরি না করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব খুলে বলি। তারপর তিনিই গ্রামবাসীদের একজোট করে কবরস্থানে নিয়ে আসেন। প্রায় 4 ঘন্টা আপনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। যেই ফজরের আজান দেয়া হলো, তখনই দেখি আপনি কবরস্থানের ঠিক মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তারপর ধরাধরি করে আপনাকে বাড়ি নিয়ে আসা হয়। এখন বলুন তো কি হয়েছিল? আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। এবার হুদ বলল, হুজুর, তাহলে তো সমস্যা। যেহেতু সামাদ জাদুকর ফিরে এসেছে, প্রতিশোধ না নিয়ে সে ফিরবে না। এরপর কেটে যায় 1 মাস। সামাদ জাদুকরের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই তার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু ঘটনাটি কেবলমাত্র এখান থেকে শুরু হলো। তো রাসেল ভাই, একটি বিশেষ কারণে 15 দিনের জন্য অন্য একটি জায়গায় যাচ্ছি, তাই ঘটনাটি সম্পূর্ণ করতে পারলাম না। কিন্তু ইনশাল্লাহ একটু দেরি হলেও বাকি অংশটুকু লিখে পাঠাবো। সকলেই এটার 2য় পর্বের জন্য অপেক্ষা করবেন আশা করি।
আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আরও একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি তা হলো আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রাসেল ভাই, আমি একজন সৌদি প্রবাসী, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনাটা বলা সম্ভব না। আশা রাখি যদি আপনাদের কাছে প্রচারযোগ্য মনে হয় তাহলে আপনি আপনার মতো করে ঘটনাটি লিসেনারদের শোনাবেন। আমি একটু বলে রাখি, আপনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই শোনাবো। অন্য কোনোভাবে শোনানোর কোনো উপায় আমার কাছে নেই। আমি যেহেতু গল্পও বলি না বা ঘটনা আমি বলি না, আমি পড়ে শোনাই, সুতরাং আপনার লেখাটাই আমি পড়ে শোনাচ্ছি। চলে যাচ্ছি ঘটনায়। তখন আমি খুব ছোট, মোটামুটি সব কিছু বোঝার মতো একটা বয়স। তখন আমি প্রায় সময়ই আমার ফুফাতো ভাইদের বাসায় যেতাম আর বেড়াতাম 2-4 দিন করে, কারণ সেই ফুফাতো ভাইয়ের মা আমার খুবই পছন্দের একজন ফুপু। তো রাসেল ভাই, আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2013 বা 2014 মাঝামাঝি। আর হ্যাঁ, সেই ফুফাতো ভাইয়ের কাকার নাম ইকবাল। ইকবাল কাকার পেশা ছিল মাছ ধরা। সে প্রতিদিন বিকেলে তাদের গ্রামের বিলে জাল ফেলে আসতো আর ভোর হওয়ার সাথে সাথেই চলে যেত সেই জাল থেকে মাছ আনার জন্য। যেই দিনের ঘটনা সেই দিনটি ছিল শুক্রবার, আর সেই দিনই আমার পরিবার সহ আমরা সবাই যাই সেই ফুফাতো ভাইয়ের বাড়িতে। আর ইকবাল কাকা আমাদের খুব পছন্দ করতেন, তাই আমাকে দেখে বললেন, ভাতিজা চলো নদীতে যাই, মাছ ধরার জন্য জাল রাখবো নদীতে, বাড়িতে এসে তোমাদের সাথে জমিয়ে গল্প করব। বরাবর আমি রাজি হয়ে গেলাম। চলে গেলাম সেই বিলে। বলে রাখা ভালো যে সেই বিলের এক পাশে ছিল একটা নিম গাছ আর গাছটার পাশে একটা কবর। তো আমরা যখন বিলের কাছে গেলাম তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। যাই হোক, নদীর কাছাকাছি যখন আমরা পৌঁছালাম তখন হঠাৎ আমার চোখ গেল সেই নিম গাছের দিকে। সেদিকে চোখ পড়তেই দেখতে পেলাম নিম গাছের নিচে বলের মতো 5 থেকে 7টা কি যেন পড়ে আছে। আমি ইকবাল কাকাকে বললাম, কাকা দেখো তো, গাছের নিচে বলের মতো কি যেন পড়ে আছে। সে দেখে বলল, চলো গিয়ে দেখি ওগুলো কি। যখন গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি 7টা তরমুজ পড়ে আছে। অবাক করা বিষয় হলো গাছটার আশেপাশে না ছিল কোনো কৃষক, না ছিল কোনো মানুষ। আগেই বলেছি আমরা আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সবাই যার যার বাড়িতে চলে গেছে। যাই হোক, আশেপাশে কে ছিল বা ছিল না ওইদিকে ইকবাল কাকা মন না দিয়ে মহা আনন্দে তিনি মেতে ওঠেন আর আমায় বলেন, ভাতিজা দেখি বিশাল বিশাল 7টা তরমুজ। আমি খুশিতে মেতে উঠি আর বলি, চলো এগুলো বাসায় নিয়ে যাই। যখন আমি বললাম চলো এগুলো বাসায় নিয়ে যাই, তখন ইকবাল কাকা আমাকে বললেন, ভাতিজা চলো আগে একটা ভেঙে খেয়ে নেই, তারপর না হয় বাসায় নিয়ে যাব। ইকবাল কাকা একটা তরমুজ ভাঙলেন আর আমায় কিছু অংশ দিলেন খেতে। তবে একটা মজার বিষয় হলো তরমুজটা ছিল অত্যন্ত মিষ্টি আর খুব রসালো। ভালোই লাগছিল, দুজনে তৃপ্তি সহকারে খেলাম। আর সেই সঙ্গে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে একবারের জন্যও মনে নেই আমাদের। আর যেহেতু আমি অতটা বড় ছিলাম না, তাই ভয়ে ভয়ে কাঁপা কাঁপা স্বরে কান্নারত অবস্থায় বলতে লাগলাম, ইকবাল কাকা চলো বাড়িতে যাই, আমার খুব ভয় লাগছে। আমার এমন কান্না দেখে ইকবাল কাকা অভ্যস্ত, হাসতে হাসতে বললেন,
আরে এত বড় ছেলে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এই বলে তিনি নৌকা থেকে একটা বড় বস্তা নিয়ে আসলেন, আর সেই বস্তায় করে বাকি 6টা তরমুজ নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, যখন আমরা বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন প্রায় রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে, আর ইকবাল কাকাও চলে গেলেন তার ঘরে। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, এর মাঝে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। একটা সময় আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উঠোনে এসে বসলাম গল্প করার জন্য। তখন ইকবাল কাকাও বসে আছেন আমাদের মাঝে। ইকবাল কাকা পরীদের নিয়ে গল্প বলতে লাগলেন, আর আমি খুব মনোযোগ দিয়ে তার গল্পগুলো শুনতে লাগলাম আর চলে যেতে লাগলাম গল্পের রাজ্যে। ঠিক এমন সময় আমার ফুফাতো ভাই একটা তেলের পিঠা খেতে খেতে এসে বলল, কাকা, মামানি আর মা পিঠা বানাচ্ছে, তোমায় বলেছে পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ, তখন আমার মা, আমার কাকি এবং আমার ফুপু পিঠা বানাচ্ছিল। যাই হোক, আমরা তখন ইকবাল কাকাকে বলতে লাগলাম, কাকা, গল্প শেষ না করে কিন্তু যাওয়া যাবে না, আগে গল্প শেষ করো, তারপর পিঠা খেতে যাবে। যখন সবাই এমনভাবে বলতে লাগলাম তখন আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমরা এতগুলো মানুষ ইকবাল কাকাকে এতক্ষণ ধরে যা যা বলছিলাম সে কিছুই মন দিয়ে শোনেনি, কারণ তার নজর ছিল আমার ফুফাতো ভাইয়ের হাতের পিঠার দিকে। যখন আমি দেখছি আমার কথায় তিনি কোনো সাড়া শব্দ করছেন না, তখন আমি হাঁটু ধরে বললাম, কাকা, পিঠা খেতে পারবে, আগে আমাকে গল্প শোনাও। তখন সে আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, আগে পিঠা খাবো, তারপর গল্প বলবো। যখন সে আমার দিকে তাকালো, এমনভাবে তাকালো তার চোখগুলো যেন আগুনের মতো জল করছিল এবং তার মুখ থেকে তরল জাতীয় পানি পড়ছিল। ইকবাল কাকাকে এমন অবস্থায় দেখে বাকি সবাই সহ আমরা চিৎকার দিয়ে উঠলাম এবং যে যার ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছিলাম মোটামুটি বোঝার বয়স ছিল তখন। আমি ইকবাল কাকার হঠাৎ এমন পরিবর্তন দেখে আমার মাকে সবকিছু বলতে যাব, ঠিক তখনই আমার ফুপা বাজার থেকে আসলেন আর বললেন, এদিকে আসো, তোমাদের জন্য বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো। তখন আমি ফুপার কাছে চলে যাই আর ভুলেই যাই কিছুক্ষণ আগে কি ঘটেছিল। যাই হোক, এর পরের ঘটনা বলছেন আমার মা। যখন ইকবাল কাকা আমাদের কাছ থেকে রান্নাঘরে যান পিঠা খাওয়ার জন্য, তখন তিনি স্বাভাবিকই ছিলেন। রান্নাঘরে গিয়ে আমার কাকিকে বললেন, ভাবি, পিঠা দেন, পিঠা খাবো। তখন কাকি বলেন, ভাই, একটু অপেক্ষা করেন, গরম গরম পিঠা দিচ্ছি। তখন কাকা কাকির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই পিঠা দিতে হবে, এখনই লাগবে। তার এই আচরণে কাকি একটু অবাক হন। সঙ্গে সঙ্গে ইকবাল কাকা ঘুরে যান আমার ফুপুর দিকে। তখন ফুপুকে ইকবাল কাকা বলতে লাগলেন, ভাবি, পিঠা দেন, পিঠা খাবো। তখন ফুপু বললেন, এই হয়ে গেল বলে, ইকবাল, গরম গরম পিঠা তোমার ভাইয়ের জন্যও নিয়ে যাও, আর তুমি তোমার ভাই একসঙ্গে বসে খাও। এটা শুনেই ইকবাল কাকা রাগান্বিত স্বরে বলে উঠলেন, কাউকে দিতে পারবো না, সব পিঠা আমি নিজে খাবো। এই বলেই আমার মার দিকে গেলেন এবং গড় করে বলতে লাগলেন, ভাবি, পিঠা দেন, পিঠা খাবো। যদিও আমার মা প্রথম থেকেই তার এই ধরনের আচরণ লক্ষ্য করছিলেন, তাই বেশি কথা না বাড়িয়ে আগে বানানোর পিঠার বোলটা তার সামনে দিয়ে দিলেন। পিঠার বোলটা হাতে পাবার সঙ্গে সঙ্গে ইকবাল কাকার মুখটা যেন হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসতে হাসতে আমার মাকে বলতে লাগলেন, ভাবি, জানেন, আমি না অনেক দিন পিঠা খাই না, আজ পেট ভরে খাবো। তিনি পিঠা খেতে শুরু করলেন। এদিকে আমার কাকি আর ফুপু তো পুরোই অবাক। যাই হোক, সবাই ভয়ে ভয়ে পিঠা বানাচ্ছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। হঠাৎ ইকবাল কাকা কান্নারত অবস্থায় বলে উঠলেন, ভাবি, জানেন, ওরাও না অনেক দিন পিঠা খায় না, দেখেন দেখেন কিভাবে তাকিয়ে আছে। এই বলেই ইকবাল কাকা আবার কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ভাবি, তাদের পিঠা দিলে আমার আবার কম হয়ে যাবে, আর যদি না দেই তাহলে সর্দারের কাছে বিচার দেবে। কি করি বলুন তো, কি একটা মুশকিল। ইকবাল কাকার এই অবস্থা দেখে আমার কাকি রান্নাঘরেই সেন্সলেস হয়ে যান এবং আমার ফুপু আর মা সাথে সাথে রান্নাঘর থেকে বের হয়ে ঘরে চলে যান এবং আমার ফুপাকে সবকিছু বুঝিয়ে বলেন। ফুপা সহ সবাই আবার রান্নাঘরে যায়। তখন দেখে আমার কাকি মাটিতে পড়ে আছে আর ইকবাল কাকাকে কোথাও দেখা যাচ্ছে না। তখন সাথে সাথেই আমার কাকিকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং সারা বাড়ি তন্ন তন্ন করে
ইকবাল কাকাকে খোঁজা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না। তখন সবাই বাড়ির আশেপাশে তাকে খুঁজতে বের হয় এবং এলাকার সব মসজিদে মসজিদে অ্যানাউন্সমেন্ট করে দেয়া হয়। যখন পুরো এলাকা জুড়ে তাকে কোথাও পাওয়া যায় না, তখন আমার ফুপাসহ বাকি সবাই বলে, এখন আর খুঁজে লাভ নেই, দিনের বেলা সবাই মিলে খুঁজতে হবে। যখন সবাই বাড়ি পৌঁছায় তখন প্রায় মধ্যরাত, সবাই চিন্তামগ্ন। ঠিক তখনই বাড়ির পাশের পুকুর থেকে একটা শব্দ আসে। শব্দ শুনে যখন আমার ফুপা পুকুরের দিকে যান, ঠিক তখন দেখতে পান এক লোমহর্ষক দৃশ্য। ফুপা দেখেন কালো একটা ছায়া ইকবাল কাকাকে একবার পানিতে ফেলছে, আরেকবার পানি থেকে হ্যাঁচকা টান মেরে তুলছে। এমন লোমহর্ষক দৃশ্য দেখে আমার ফুপা চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে যান। তার চিৎকার শুনে বাকি সবাই গিয়ে দেখে আমার ফুপা পুকুরের পাড়ে সেন্সলেস অবস্থায় পড়ে আছেন এবং ইকবাল কাকার মাথা পুকুরের পানির নিচে আর পা দুটো পানির ওপরে। এইভাবে সে পুকুরে পড়ে আছে। সাথে সাথে ইকবাল কাকার বড় ভাই সহ আরও দুজন ইকবাল কাকাকে পানি থেকে এবং আমার ফুপাকে পাড় থেকে বাড়ির উঠোনে নিয়ে আসেন। যখন আমার ফুপার জ্ঞান ফেরে তখন তার কাছ থেকে সব ঘটনা জানা যায়। পুকুরের পাড়ে তিনি কি হয়েছিল বলেন। সবাই সবকিছু শুনে সঙ্গে সঙ্গে এলাকার এক কবিরাজকে নিয়ে আসে এবং সেই রাতেই ইকবাল কাকার ওপর জিনকে হাজির করানো হয়। আর তাকে জিজ্ঞেস করা হয় যে এই অবস্থা কে করেছে। তখন জিনটি বলে, আমাদের তরমুজও নিয়ে এসেছে, এখন আমি ওকে নিয়ে যাব। তখন কবিরাজ জিনকে বলে, এই তরমুজ যে তোদের ছিল তা সে জানতো না। যদি সে জানতো তাহলে তরমুজ আনতো না। এখন কি আর করার আছে, তুই ক্ষমা করে দে। জিন মানতে নারাজ। সে কবিরাজের সাথে এক পর্যায়ে তর্কে লিপ্ত হয়ে যায় এবং বলে, তুই যাই কিছু বলিস না কেন, আমি তাকে নিয়ে যাব, তার ভুলের শাস্তি তাকে পেতে হবে। অনেক তর্কের পরে একটা সময় সেই জিনটাকে রাজি করানো হয় এবং যে বাকি 6টা তরমুজ আছে সেই 6টা তরমুজ সহ একটা খাসি ওই বিলের কাছে নিম গাছের নিচে কালকে বিকেলে ঠিক সন্ধ্যা হওয়ার আগে ইকবাল কাকাকে দিয়ে আসতে হবে, এমন শর্ত দেয়া হয় এবং আসার সময় পেছনে ফিরে তাকানো যাবে না। তার পরের দিন জিনের দেয়া কথা মতো একটা খাসি আর বাকি 6টা তরমুজ দিয়ে আসা হয়। তারপর থেকে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায়। জানি না ঘটনাটা কতটা ভয়ের, তবে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। যেমন যেখানে যা কিছু পড়ে থাক না কেন আমরা যেন তা না নিই, কারণ আমাদের যেমন এই পৃথিবীতে দৃশ্যমান মানবজাতি হিসেবে বসবাস করতে হয়, ঠিক তেমনিভাবে অদৃশ্য জাতিও এই পৃথিবীতে বসবাস করে। হতে পারে তাদেরই ফেলে রাখা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আমরা মাঝে মাঝে দেখতে পাই। এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম মোহাম্মদ অনির্বাণ ইসলাম। খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বন্দরগাতি বাজার এলাকায় আমার বাসা। 2011 সাল থেকে আমি আপনার অনুষ্ঠান ভূত FM এবং পরবর্তীতে Bhoot.com অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বরাবরের মতো এবারও শুক্রবারে একটি ঘটনা পাঠালাম, আশা করি এটি পড়ে শোনাবেন। যাই হোক, আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নানির কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনা যদিও কিছুটা ছোট, কিন্তু বলা বাহুল্য ঘটনার কিছু অংশ আপনাদের কাছে অদ্ভুত এবং অবিশ্বাস্য বলে মনে হতে পারে।
তবে আমি জোর গলায় বলতে পারি এটি 100% সত্য। আমার নানির নাম মিনা, এটা ছদ্মনাম। এখানে একটা ফুটনোট দিতে চাই। তিনি যখন আমার নানাকে বিয়ে করেন তার আগে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। তখন দেশে আইয়ুব খানের শাসন চলছে। সময়টা 1967-68 সাল। সেই সময় আমার বাসা খুলনা শহরে রূপসা এলাকায়। আমাদের বাসার পাশে যে রাস্তাটা চলে গেছে সেটি রূপসা মহাশ্মশান ঘাটে গিয়ে শেষ হয়েছে। বিকেলবেলা আমি আমার বন্ধুদের নিয়ে এই রাস্তার এক ধারে খেলাধুলা এবং হইচই করতাম। একদিন বিকেলে খেলার সময় আমরা দেখি ওই রাস্তা দিয়ে হিন্দু ধর্মের লোকজন একটি লাশ শ্মশানে পোড়াবার জন্য নিয়ে যাচ্ছে। যিনি মারা গেছেন তার বয়স 70-75 মতো হবে। পথে শিকি আধুলি ফেলছেন আর হরিবোল হরিবোল পাঠ করছেন। আমরা তো ব্যস্ত শিকি আর আধুলি কুড়ানোর কাজে। হঠাৎ আমার একটা কৌতূহল হলো, হিন্দু ধর্মের মানুষেরা লাশ কিভাবে সৎকার করে, কারণ আমি এর আগে কখনোই এগুলো দেখিনি। তো আজ দেখার ইচ্ছে হলো। যেই বলা সেই কাজ। আমরা 5-6 জন মিলে ঠিক করি পিছু পিছু যাব এবং লাশ কিভাবে পোড়ায় তা দেখব। যখন আমরা শ্মশানে গিয়ে উপস্থিত হলাম দেখি তারা আম গাছের কাঠ দিয়ে চিতা সাজিয়ে লাশকে তার উপরে শুইয়ে দিয়েছে। তারপর বাকি কাঠ দিয়ে সমস্ত শরীর এবং কিছু চারা দিয়ে মুখ ঢেকে দিল। শেষে পরিবারের একজন জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে দিল। আমরা এগুলোই দেখছিলাম। 1 ঘন্টা পর হঠাৎ দেখি লাশটা যেন চিতা ছেড়ে ওপরে ওঠার চেষ্টা করছে। এটা দেখে আমরা ভয়ে সেই জায়গা থেকে দৌড়ে বাসায় ছুটলাম। বাসার আঙিনায় এসে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হবার পর কি হয়েছে আমার মনে নেই। পরে আমি জ্ঞান ফিরে দেখি মা মাথায় পানি ঢালছেন আর কান্না করছেন। প্রতিবেশীরা অনেকেই বাসায় ভিড় করেছেন। বাবাকে খবর দেওয়া হয়েছিল, তিনিও বাসায় ততক্ষণে চলে এসেছেন। আমি একটু সুস্থ বোধ করলে সবাই কারণ জিজ্ঞেস করে। আমি পুরো ঘটনাটা বলি। সবাই আমাকে তিরস্কার করেন এবং সেখানে না যেতে বলেন। রাতে প্রচণ্ড জ্বরের কবলে আমি উল্টাপাল্টা প্রলাপ বকতে শুরু করি। পরে একজন কবিরাজকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া দেন এবং একটি ছোট পাথরের মতো তাবিজ দিয়ে আমার পরিবারের লোকদের বলেন, আপনার মেয়ের ওপর শ্মশানের খারাপ বক্কার নজর আছে। আগামী 3 মাস এই তাবিজ পরিধান করতে হবে, নতুবা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের বাসা আমি মন্ত্র পড়ে বন্ধ করে দিলাম। যিশুকে মনে করুন এবং মেয়ের প্রতি যত্ন নিন। পরে আমি জ্বরের প্রভাবে 7-8 দিন অসুস্থ থাকি। 3 মাস ধরে তাবিজ রাখি, কোনো সমস্যা হয় না। সমস্যা শুরু হয় 3 মাস পর, তাবিজ হারিয়ে যাওয়ার পর থেকে। একদিন বাথরুম থেকে সেটি হারিয়ে যায়। অনেক খুঁজেছিলাম কিন্তু সেটি আর পাইনি। এরপর আমি রাতে অনেক ভয়ানক স্বপ্ন দেখা শুরু করি, যেমন আমার বাসা আগুনে পুড়ে যাচ্ছে, মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, শ্মশানের সেই লাশ চিতা ফুঁড়ে আমাকে তাড়া করছে, ইত্যাদি ইত্যাদি। 1 সপ্তাহ পর সেই কবিরাজকে আবার আমাদের বাসায় আনা হয়। তিনি বলেন তাকে আগামী অমাবস্যা অবধি সময় দিতে হবে। উল্লেখ্য 5 দিন পর অমাবস্যা হবে। বাসার ক্যালেন্ডারে আমি সেটা দেখেছি। অনেক ভয় লাগতো তখন, কখন কি হয়। 5 দিন পর রাত 11টায় কবিরাজ আমাদের বাসার আঙিনায় এসে আমার বাবাকে ডাকে। বাবা বাইরে বেরিয়ে কবিরাজকে প্রণাম করে। কিছু একটা বলতে যাবেন, তখন কবিরাজ বলেন, আমি এখন একটা কাজ করব। আপনি একটা মাটির ঘট আর একটা কবুতর জোগাড় করুন। এত রাতে এই জিনিসগুলি বাবা অনেক কষ্টে জোগাড় করার পর জানলা দিয়ে দেখলাম কবিরাজ সেটি পেয়ে অনেক খুশি হলেন। এরপর তিনি বাসার সামনে একটা জবা গাছের নিচে বড় গর্ত করেন এবং মাটির ঘটটা তাতে রাখেন। এরপর তাতে একটা বেলপাতার জোড়া অংশ রাখেন। কবুতরকে ছুরি দিয়ে জবাই করেন এবং সেটিও ঘটের ভেতরে রেখে দেন। তারপর তার কাছে থাকা কালো এক টুকরো লাল কাপড় এবং লাল সুতো দিয়ে ঘটের মুখ বেঁধে দেন। তারপর তার উপর মাটি চাপা দিয়ে দেন। কাজ শেষ হলে বলেন, আপনার মেয়ে শ্মশানের লাশ দেখে ভয় পায় নাই। আপনার এক দূর সম্পর্কের আত্মীয় একটা প্রেত চালান করে, কালো জাদু করে আপনার মেয়ের ওপর, কারণ প্রতিশোধ নিতে চায়। শ্মশানে ওই প্রেতটা আপনার মেয়েকে কাছে পেয়ে যায় এবং ভয় দেখায়। বাবা বলেন, কে আমার শত্রু হবে যে কালো জাদু করবে? কবিরাজ বলেন, আপনার ব্যবসা অনেক ভালো যাচ্ছে। পুঁজিতে আপনি অন্যান্য ব্যবসায়ীদের
নাস্তানাবুদ করেছেন, আর এটা আপনার শত্রু মেনে নিতে পারেনি, তাই এই খারাপ কাজটি করেছে। সমস্যা নেই, আপনার এখন বিপদমুক্ত, বান কেটে গেছে। এই বলে কবিরাজ চলে যান। অদ্ভুত ব্যাপার, তিনি কোনো টাকা পয়সা নেন নাই। এরপর আমার সাথে বা পরিবারের সাথে আর কোনো বিপদ ঘটেনি। নানি এই কথা বলে তার ঘটনা শেষ করেন। পুরো সময় তার কথাগুলি আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমি এগুলোই আপনার কাছে লিখেছি যা তিনি বলেছেন। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের, শেয়ার করবেন বন্ধুর সাথে আমাদের এই চ্যানেলটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. এই মুহূর্তে আমার কাছে একটা অডিও ক্লিপ আছে, যেটির লেংথ হচ্ছে প্রায় 17 মিনিটের মতো, কিন্তু সাউন্ড কোয়ালিটি মানে অডিও কোয়ালিটি ততটা ভালো না। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা টেলিফোনে বা মোবাইল ফোনেও আমরা যখন স্পিকারে ঘটনা শুনি তখন যেরকম একটা সাউন্ড হয়, আসলে এক একজন তো আসলে এক এক ধরনের ডিভাইস দিয়ে রেকর্ড করেন। কন্টেন্টটা যদি ভালো হয় শুনবেন নাকি একটু কষ্ট করে? চলুন একটু চেষ্টা করে দেখি। আসসালামু আলাইকুম। আপাতত এটাই দিলাম, ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। প্রতি শুক্রবার ঠিক ফিরে আসি। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় যখন দেখি যে আমাদের কন্টেন্টগুলো কেউ কপি করে তার ইউটিউব চ্যানেলে তুলে দিয়েছে। কিছু মানুষ এই কাজটি করবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যারা শুনছি সে সমস্ত ফেক চ্যানেলে গিয়ে তারাও কি ঠিক কাজ করছি? প্রশ্নটি আপনার কাছে। আমরা চলে যাব ঘটনায়। এই মুহূর্তে একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদেরকে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার দাদা এখনো বেঁচে আছে আমাদের মাঝে, আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। এইগুলো আমি আমার ঘটনাটা শেষ করছি। আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আরও একটি অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাবেন। আরো অনেক ঘটনা আছে, যদি সিলেক্টেড হয় তাহলে জানাবেন, তাহলে আমি আরো ঘটনা পাঠাবো। আর আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পোলাব ইউনিয়নের পূবের অবস্থিত। ধন্যবাদ রাসেল ভাই।
আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড রাসেল ভাই। তো ওইটা দেখার পর ভাই আমি আবারও চিল্লাম দিয়ে অনেক জোরে, যতটুকু শরীরে শক্তি ছিল, কিন্তু কোনো কাজ হয় না। আমি তারপরও কোনো লড়তেও যেতে পারতেছি না, আমি ওরকমভাবে আছি। তো আমি বলি একটু ডিটেলে যে আমি রাত্রে শর্ট প্যান্ট পরে ঘুমাই, মানে শর্ট প্যান্ট বলতে হাফ প্যান্ট পরে ঘুমাই। আমার গরম আর শীত সবসময় একটা পাতলা কম্বল আমার শরীরে থাকে। তো তখন আমি উইদাউট টি শার্ট ছিলাম আর একটা হাফ প্যান্ট পরেছিলাম। তো এরকম টাইম আমার মনে হইতেছে যে, মানে মনে হইতেছে না, আমি পুরোপুরি ফিল করতে পারতেছি, আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি গা। এখন ও বেশি একটা ক্ষতি করতে পারে না, আর আমিও বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আর আমার লাইফ যে এতটা চেঞ্জ আসবে আমি কখনো ভাবতে পারি নাই। আমরা সবাই ভাবি যে ভূত আসলে আমরা দেখবো, ভূত আসলে আমরা এটা করবো সেটা করবো, মানে এনজয় টাইপের নেই। কিন্তু যখন এক্স্যাক্টলি আমাদের সাথে এটা হয় তখন মানে কিছু করার থাকে না। সবাই এরকম ইন্টারেস্ট নিয়ে থাকে যে আমারও তো দেখার খুব ইচ্ছা। আমি ওটা ভাবতাম যে আমারও খুব দেখার ইচ্ছা, কিন্তু যখন দেখছি একবার তারপর থেকে দেখার ইচ্ছা একদম মাটি হয়ে গেছে। সো যারা এইসব বিলিভ করেন না যে ভূত প্রেত আছে এইসব সামথিং, দেখেন ভূত প্রেত আছে কিনা আমি জানি না, কিন্তু জিন আছে। আর জিনের ভিতরে আমাদের মানুষের ভিতরে যেমন খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, তেমন জিনের ভিতরে কিছু আছে যারা খারাপ জিন বা মানে একটু নোংরা জিন, তাদেরকে আমরা জিন, ভূত, পিচাস বা উল্টা পুল্টা বলি। আর যারা ভালো জিন তাদেরকে আমরা তো মসজিদে দেখতে পাই, বা তাদেরকে আমরা ভালো বলি বা পড়ি বা সামথিং এরকম কিছু বলি, জিনিয়া বলি। তো এরকম কিছু। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বললাম এতটুকুই। যদি আমার স্টোরি সিলেক্টেড হয় তাহলে আমি নাম্বার দিয়ে দিতেছি। অ্যান্ড আমার নাম নোহান মাহমুদ রায়হান। আমার অবশ্যই জানাবেন রিকোয়েস্ট, কারণ আমি সেদিন অবশ্যই শুনবো। আর আমি অতিরিক্ত বিজি থাকি, দ্যাটস ওয়াই আমি আপনাদের কাছে যাইতে পারলাম না। ওই জায়গায় বলতে পারলাম আমার আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ। ডিয়ার লিসেনার, আজকের ইমেল এপিসোডটি এই পর্যন্ত। আর আশা করি আজকের এই ইমেল এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনারা এরকম নতুন নতুন ইমেল এপিসোড শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমাদের এই চ্যানেলে বাছাইকৃত সব ইমেল এপিসোডগুলো আপনাদের সামনে নিয়ে আসা হয়। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।